টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। আমি দেবিনা ম্যাম, তোমাদের দেবিনা ব্যানার্জি। আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন, অ্যাসেম্বলি অর্থাৎ আমাদের যে বিধানসভা নির্বাচন রয়েছে, তো সেই বিধানসভা নির্বাচন সম্পর্কে ছোট্ট একটু তথ্য নিয়ে এসেছে। ভিডিওটা অবশ্যই দেখবে, ভিডিওটা ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিং ভিডিও। এখানে কোনো কন্ট্রোভার্সি নয়, এখানে জাস্ট আমি কিছু ইনফরমেশন নিয়ে এসেছি এই বিধানসভা নির্বাচন সংক্রান্ত। এই বিধানসভা নির্বাচন কততম বিধানসভা নির্বাচন, এখন বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন শুধু আমরা নয়, গোটা বিশ্ব জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে রয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের ভারতবর্ষের কিছু কিছু যে মানে ইম্পর্টেন্ট রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী না বিশ্বের অনেক দেশই জানে। তো আমাদের যে বিধানসভা নির্বাচনটা হচ্ছে, তো সেটার মধ্যেও একটু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। এটা হচ্ছে টোটাল আসন সংখ্যা হচ্ছে 294, ঠিক আছে, 294। মেজরিটি অর্থাৎ জিততে গেলে কত ভোট পেতে হবে, একটা দলকে কত পেতে হয়, এটার আমাদের একটা নিয়ম রয়েছে। মানে যত আসন সংখ্যা তার অর্ধেক প্লাস 1, অর্থাৎ 294 কে যদি আমি অর্ধেক করি, হাফ করি, কত হয়? 247, 147 হয়, তাই তো? হ্যাঁ, 147 হচ্ছে প্লাস 1, অর্থাৎ যে সরকার গড়বে, যে দল সরকার গড়বে তাকে 148টা আসনে জিতে তাকে সরকার করতে হবে। শুধু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, আমাদের ভারতবর্ষের এই কনস্টিটিউশনের নিয়মই তাই, যে যতগুলো আসন থাকবে তার অর্ধেক প্লাস 1। আমাদের যেমন লোকসভাতে 543টি রয়েছে, তো 543টির মধ্যে আমাদের যদি আমি 544 ধরি, 544 হতে হবে এক্ষেত্রে, ঠিক আছে? 544-এর অর্ধেক করতে হবে, মানে ধরতে হবে 544-এর অর্ধেক করতে হবে। তাহলে 544-এর অর্ধেক কত হচ্ছে? 274, 272 হচ্ছে। 272 প্লাস 1 273। 273টা আসন জিতে যে দল জিতবে তাকেই সেই সরকার করতে পারবে, ঠিক আছে? তো আমাদের পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে 294, মেজরিটি মার্কস হচ্ছে 148। আমাদের বর্তমানে এই বছরে কততম লোকসভা বিধানসভা ইলেকশন হচ্ছে আমি বলছি সেটা, এবং পোলিং ডেটস, পোল ডেটস মানে হচ্ছে ভোট কবে কবে হবে, 23 তারিখ এবং 29 তারিখ। এপ্রিল মাসের 23 এবং 29 তারিখ হচ্ছে আমাদের এই বছরের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। আমাদের পশ্চিমবঙ্গের সাথে সাথে তামিলনাড়ু, পুডুচেরি, আসাম, এই সমস্ত রাজ্যেও কিন্তু ভোট হচ্ছে, ঠিক আছে? আর রেজাল্ট কবে বেরোবে? 4th মে, ঠিক আছে? টোটাল ভোটার্স কত রয়েছে? 7 কোটিরও বেশি। এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসবেই, আসার সম্ভাবনা রয়েছে, তো সেই জন্য ভিডিওটা একদম স্কিপ করবে না। এবার আমি চলে আসবো ছোট কিছু তথ্য নিয়ে। এই বছরের বিধানসভা ইলেকশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের কাছে। পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন কেন? কে দল গঠন করবে সেই নিয়ে না, কারণ এই বছর আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, সেটা হচ্ছে স্যার, SIR। এই স্যারের ফুল ফর্ম কি? স্যার বা স্যারের ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এবং এই স্যারের জন্য অনেকের নাম বাদ গেছে, এবং তাই বলে তারা ভারত থেকে বিতাড়িত হয়ে গেছে তাই নয়, বিভিন্ন কারণে হয়তো বাদ গেছে তাদের। আমাদের যেটা নিয়ম ছিল যে 2002-3 সালে যে ভোটার তালিকা রয়েছে, সেই ভোটার তালিকায় তার নাম বা তার বাবার বা মায়ের নাম থাকতে হবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে কি সে বাদ? না, বাদ নয়, তাকে নতুন করে ভোটার লিস্টে নাম তোলানো হবে, এবং তার জন্য একটা অ্যাকোমোডেশন ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্ম ফিল আপ করে তাকে তার ভোটার তালিকায় নাম ওঠানো যাবে, সম্ভব। তো এই যে স্যার, এই স্যারের ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ওকে? তো আমার বিষয়টা হচ্ছে, আমার আজকের টপিক হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, বিধানসভা নির্বাচন। তো এই বিধানসভা নির্বাচনে আমি এটা বলবো না যে কে দল গঠন করতে পারে বা কার ক্ষমতা রয়েছে, আমি এসবে কিচ্ছু যাব না। সে 4th মে দেখা যাবে কে দল গঠন করবে, এবং 4th মের পরে কিন্তু দামামা বেজে উঠবে। কিসের দামামা? যে দল গঠন করবে তার দামামা না, তোমাদের জীবনের দামামা। কারণ 4th মের পরেই কিন্তু একের পর এক পরীক্ষা আসতে চলেছে, তো সেই পরীক্ষাগুলোই কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, পাশ করতে হবে, চাকরি পেতেই হবে। এটা তোমাদের জীবনের লক্ষ্য ধরে নাও। পরীক্ষার, চাকরির পরীক্ষায় পরীক্ষার ডেট
দিয়ে দেয় পরীক্ষার 1 মাস আগে, আর ভোটের কবে ভোট হবে তার ডেট দিয়ে দেয় 3 মাস আগে, এবং সেই সঙ্গে সঙ্গে রেজাল্টের ডেটও দিয়ে দেয়। কিন্তু আমার চাকরি পরীক্ষা সেটা আমি জানতে পারি না, কিন্তু এটা আমি জানতে পারি যে আমি পড়াশোনা করলে আমি সফল হবই। ক্লিয়ার? ভোটেও তাই, আমি পরিশ্রম করলে আমি সফল হবো, আমি জিতবো। তো এবার বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু 4th মের পরে কিন্তু অনেক পরীক্ষা আসবে, সেই জন্য কিন্তু প্রস্তুত থাকো। জুন জুলাই মাসে কিন্তু WBCS হবে, তার জন্য ভালো করে প্রস্তুতি নাও। যদি WBCS এর জন্য ভাবো যে আমি প্রিপারেশন শুরু করব, চলে এসো ব্লেজিং একাডেমিতে, চলে এসো, আমি বলছি দায়িত্ব নিচ্ছি। আমার কথা শুনলে, আমার মতে চললে চাকরি পাবেই, ঠিক আছে? তবে আমার মতে চলতে হবে। তুমি খামখালি পরে চলে গেলে ব্লেজিং একাডেমিতে ভর্তি হলে তারপরে বলে যে ব্লেজিং একাডেমি খারাপ, এটা করলে হবে না, আমাদের মতে চলতে হবে, তাহলে অবশ্যই পাস করবে। চলো আবার আমরা ফিরে আসি। তো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন স্যার, এই স্যার রিসেন্টলি পশ্চিমবঙ্গ ছাড়াও আর কোন কোথায় হয়েছিল? এর আগে হয়েছিল বিহারে, ঠিক আছে, বিহারে হয়েছিল। তো বিহারে স্যার হয়েছে এবং সেখানে প্রায় 2 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। আমাদের এবারও কিছু মানে বাদ গেছে। এবার পশ্চিমবঙ্গ ছাড়াও আরো 12টি রাজ্যে এই স্যার কিন্তু হয়েছে, ঠিক আছে, তামিলনাড়ু, আসাম, সরি আসাম নয়, উত্তরপ্রদেশ, গুজরাট, অনেক রাজ্যে হয়েছে, হচ্ছে মানে কাজ শুরু চলছে ওখানে। তো এই যে স্যার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা পশ্চিমবঙ্গে এর আগে কবে হয়েছিল? এর আগে হয়েছিল 2003 সালে, ঠিক আছে, 2003-তে হয়েছিল, 2003 সালে হয়েছিল। এই স্যার এটা কিন্তু আমি তুমি সরকার কেউ বাদ দিতে পারি না, কারণ এটা আমাদের কনস্টিটিউশনের একটা অংশ এবং আমাদের একটি ধারাতে রয়েছে। কত নম্বর ধারায় রয়েছে? আর্টিকেল 324 এর 21 সেকশনে রয়েছে, ঠিক আছে। আমাদের ইলেকশন সম্পর্কে কত নম্বর আর্টিকেলে রয়েছে? ভারতবর্ষের যে ইলেকশন, এই ইলেকশন সম্পর্কে বলা হচ্ছে 324 থেকে 329, ঠিক আছে। 324 থেকে 329 নম্বর ধারায় ইলেকশন সম্পর্কে বলা হয়েছে এবং এই স্যারের উল্লেখ কিন্তু আমাদের কনস্টিটিউশনে রয়েছে। তো সেই জন্য সুপ্রিম কোর্ট চাইলেও এই স্যারকে কিন্তু বাদ দিতে পারবে না, কারণ কনস্টিটিউশনাল পার্ট এটা। এবং বলা হচ্ছে যে ইলেকশন কমিশন যদি চায় তাহলে অবশ্যই সে স্যার করতে পারে, স্যার করবে এবং সে কোনো বাধা মানবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল পার্ট, এগুলো ইউপিএসসি, ডব্লিউবিসিএস এগুলোর জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চেক আউট করে রাখো এবং যে কথাগুলো বলছি সেগুলো নোট ডাউন করে রাখো, কারণ সেখান থেকে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। সরি, তো স্যার গেল। এবার আসি আমি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যেটা করে আমাদের লোকসভার ইলেকশন, বিধানসভার ইলেকশন, রাষ্ট্রপতি ইলেকশন, এগুলো তারা পরিচালনা করে, কন্ডাক্ট করে এবং এই ইলেকশনগুলোর ডেট এনারাই ঘোষণা করেন। তাহলে পৌরসভা এবং মিউনিসিপ্যালিটি ইলেকশন কে ঘোষণা করেন ম্যাডাম? এটা ঘোষণা করেন রাজ্য ইলেকশন কমিশন, রাজ্য সরকারের তত্ত্বাবধানে। মানে রাজ্য সরকার বলবে যে এবার আমার পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে ইলেকশন করানো হোক, তখন রাজ্য ইলেকশন কমিশন বা স্টেট ইলেকশন কমিশন তারা তখন সেই পঞ্চায়েত ইলেকশনের ব্যবস্থা করবে, ঠিক আছে, রাজ্য ইলেকশন কমিশন। আর আমাদের যে ইলেকশন কমিশন যেটা রয়েছে, চিফ ইলেকশন কমিশন, সেটা করবে কোন কোন ইলেকশন করে? সেটা হচ্ছে লোকসভার ইলেকশন এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুটোই, এবং তার সাথে হচ্ছে আমাদের রাজ্য বিধানসভা বা স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। ঠিক আছে, বোঝা গেল? এটুকু ক্লিয়ার হয়েছে? নোট ডাউন করে রাখো, আমি বারবার যে কথাগুলো বলছি সেগুলো নোট ডাউন করে রাখো, কারণ এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে। বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে যে ইলেকশন কমিশন কোনটি করে না, কোন নির্বাচনটি ইলেকশন কমিশন দায়িত্ব নেয় না বা কন্ডাক্ট করে না বা আয়োজন করে না। সেটা হচ্ছে রাজ্যের মধ্যে যে পঞ্চায়েত এবং পৌরসভার ইলেকশন রয়েছে সেটা রাজ্য ইলেকশন কমিশন করে, এবং সেটা রাজ্য ইলেকশন কমিশন কখন করে? যখন রাজ্য সরকার বলে যে রাজ্য সরকারের পরিচালনায় হয়, ঠিক আছে, মানে রাজ্য সরকার সেটা নির্ঘণ্ট ঠিক করে দেয় যে এই সময় আমাদের ইলেকশন হোক।
ওরা বলবে ওরা করবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? ওকে, তো এটুকু আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমি চলে আসবো আমাদের 2003 সালে ওয়েস্ট বেঙ্গলে এসআর হয়েছিল, এবার নেক্সট আবার 2026-এ হচ্ছে। নেক্সট হচ্ছে কবে? 2026। ক্লিয়ার? বোঝা গেল? পশ্চিমবঙ্গে প্রথম ইলেকশন কবে হয়েছিল, বা ফার্স্ট ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল? ফার্স্ট ইলেকশন হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে 1952, অর্থাৎ ভারতবর্ষের গোটা ভারতবর্ষে তখন পুরো ভারতবর্ষে একসাথে ইলেকশন হয়েছিল। 1951 ডিসেম্বর মাসে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, 52 এপ্রিলে গোটা ভারতবর্ষে ইলেকশন হয়েছিল, ঠিক আছে? তখন আমাদের ছিল ওয়ান নেশন ওয়ান ভোট। আজকের এই ভিডিওতে আমি এটা উল্লেখ করব ওয়ান নেশন ওয়ান ভোট কি। এই ভিডিওটা যে বা যারা স্কিপ করবে বা যে বা যারা দেখবে না, তারা কিন্তু বহুত বড় কিছু মিস করে যাবে। কারণ আজকের টপিক থেকে আমি শুধু WBCS বা স্টেট পিএসসি বা WBP নয়, আমি ইউপিএসসি লেভেলেরও কিন্তু বেশ কিছু প্রশ্ন করিয়ে দিচ্ছি, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন মাথায় থাকে। এমনকি WBCS বলো বা মিসলেনিয়াস বলো বা WBP এসআই ডেসক্রিপটিভের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নগুলো আসার মতো রয়েছে। তো এপ্রিল মাসের 1952-তে হয়েছিল, ঠিক আছে? আর আমি নেক্সট আরেকটা কথা বলি, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কে ছিলেন? প্রফুল্ল চন্দ্র ঘোষ। প্রফুল্ল চন্দ্র ঘোষ, এবং ইনি হয়েছিলেন 1947-এ, ঠিক আছে? তখন আমাদের অ্যাকচুয়ালি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল। 47 থেকে 52 পর্যন্ত আমাদের ভারতবর্ষে ইন্টারিম গভর্নমেন্ট চলেছিল, মানে অন্তর্বর্তী সরকার। ফার্স্ট ইলেক্টেড চিফ মিনিস্টার যদি বলে, ফার্স্ট ইলেক্টেড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কে? আমাদের কল্যাণীর কারিগর, আমাদের পশ্চিমবঙ্গের কারিগর ডক্টর বিধান চন্দ্র রায়। ডক্টর বিধান চন্দ্র রায় প্রথম বাঙালি যিনি ভারত রত্ন সম্মান পেয়েছিলেন, ঠিক আছে? তো বিধান চন্দ্র রায় প্রথম ইলেক্টেড বা নির্বাচিত মুখ্যমন্ত্রী। নির্বাচিত আমি কেন বললাম, আগে কোনো নির্বাচিত ছিল না, অবশ্যই ছিল, কিন্তু এই নির্বাচিত হচ্ছে জনগণের দ্বারা, জনগণের জন্য, বাই দ্য পিপল ফর দ্য পিপল, ঠিক আছে? ডেমোক্রেটিক, ঠিক আছে? গণতান্ত্রিক ভারতের প্রথম ইলেক্টেড বা নির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ডক্টর বিধান চন্দ্র রায়। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমি আজকে ভিডিওর মধ্যে একটা কথা বললাম যে ওয়ান নেশন ওয়ান ভোট, অর্থাৎ এক দেশ এক ভোট, এটা কি? চলো, খুব সুন্দর জিনিস, আমি বোঝাবো, আমারও খুব ভালো লাগে বিষয়টা বোঝাতে। চলো, ওয়ান নেশন ওয়ান ভোট। ওয়ান নেশন ওয়ান ভোটটা কি? ওয়ান নেশন ওয়ান ভোট হচ্ছে এক দেশ এক ভোট, মানে আমাদের গোটা ভারতবর্ষে একসাথে ইলেকশন হবে। অর্থাৎ ভারতবর্ষের যে 28টি রাজ্য রয়েছে, স্টেটস, আর ইউটিস কত রয়েছে? 8টি, ঠিক আছে? তো 28টি রাজ্য, 8টি ইউটিস, এবং এবং এদের সব তো ইউটিতে আমাদের বিধানসভা নেই, শুধুমাত্র পুডুচেরি এবং দিল্লিতে বিধানসভা রয়েছে। এবং বিধানসভার নির্বাচন আর লোকসভার নির্বাচন, তার সাথে লোকাল বডিজ বলতে কি বোঝায়? লোকাল বডিজ মানে হচ্ছে পঞ্চায়েত ও পৌরসভা, ঠিক আছে? এদের ভোট একসাথে হবে, মানে একই দিনে তুমি যাবে, ভোট দেবে, চলে আসবে, তোমাকে আর আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার জন্য আবার পৌরসভা পঞ্চায়েত এলাকার ভোটের জন্য যেতে হবে না। তুমি একবারে যাবে, একটা ঘরেই হয়তো থাকবে পাট পাট করে, যে লোকসভার এমপি
বিধানসভার এমএলএ এবং তোমার কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদ কে হবে, সব একসাথে ভোট দিয়ে বেরিয়ে যাবে। তাতে সুবিধা কি, এবং এই ফরমেশনে কিন্তু এই ফরম্যাটে কিন্তু আমাদের আগে ভোট হতো, কিন্তু হ্যাঁ তখন আমাদের এক সেকেন্ড সরি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তখন আমাদের এই পঞ্চায়েত আর পৌরসভা এত ছিল না, পৌরসভা ছিলই না, ঠিক আছে, কারণ পঞ্চায়েত এসছে 1992, পৌরসভা এসছে 1992, এটা এসছে 73rd অ্যামেন্ডমেন্ট আর এটা এসছে 74th অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, আমাদের নির্বাচন শুরু হয়েছে 1952 থেকে ভারতবর্ষে। এই 1952 থেকে ফার্স্ট যে নির্বাচন বা ফার্স্ট লোকসভা বা ফার্স্ট বিধানসভা বিভিন্ন রাজ্যে, সেটা কত ছিল 57 পর্যন্ত। তারপরে 1957 থেকে 62, এই 52 থেকে 62 পর্যন্ত পুরো ভারতবর্ষে নো ওয়ান ভোট ওয়ান নেশন বা ওয়ান নেশন ওয়ান ভোট এই ফরম্যাটটা ছিল। কিন্তু পরবর্তীতে এটা ভেঙে যায়। কেন ভেঙেছে? কারণ বিভিন্ন রাজ্যে বিধানসভা ভেঙে যাচ্ছে, আবার কোন সময় লোকসভা ভেঙে গেছিল, লোকসভা 1978 ভেঙে গেছিল, তারপরে 1984 আগে একবার ভেঙে গেছিল। তো এই যে বিভিন্ন কারণে লোকসভা ভেঙে যাচ্ছে, এই কারণে আমাদের যে এই যে রিদিমটা ছিল এটা ভেঙে যায়। ঠিক আছে, এবং আমাদের কনস্টিটিউশনে এটা কিন্তু লেখা নেই যে ওয়ান ভোট ওয়ান নেশন, মানে এক দেশ এক ভোট, এই কনসেপ্টটা আমাদের ভারতীয় সংবিধানে লেখা নেই। কিন্তু পার্লামেন্টে বর্তমানে এই কথাটা ওঠানো হয়েছে, ওয়ান নেশন ওয়ান ভোট, কারণ আমাদের কনস্টিটিউশনে কিছু আনতে গেলে আমাদের পার্লামেন্টে আগে বিল পাস করতে হবে, সেটা অ্যামেন্ডমেন্ট হবে, রাষ্ট্রপতি সাইন করলে। আমি তোমাদেরকে এর আগে বহুবার বলেছি যে একটা বিল কিন্তু অ্যাক্ট নয়, ঠিক আছে, এই বিলে যখন লোকসভা এবং রাজ্যসভা যখন দুজনেই সাইন করবে, মেজরিটি পাবে, তখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, এবং রাষ্ট্রপতি যদি সেটাতে সাইন করেন তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে, অ্যামেন্ডমেন্ট, এবং সেটা পাস হয়ে গেলেই অ্যাক্ট। তো এই যে অ্যাক্টটা চালু হওয়ার কথা উঠেছে পার্লামেন্টে, ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট। এতে আরো কি সুবিধা রয়েছে? এতে আরো সুবিধা হচ্ছে খরচ খরচা অনেক কম হবে। এই ধরো আমাদের এই বছর 2026-এ বিধানসভা নির্বাচন হচ্ছে, এতে প্রায় কত 600 কোটি টাকা খরচ হচ্ছে তার ঠিক নেই। এরপরে আবার পরের বছর মনে হয় পঞ্চায়েত ভোট আছে বা মিউনিসিপ্যালিটি ভোট রয়েছে, তাতেও খরচ, আবার 2029 সালে লোকসভা ভোট রয়েছে, খরচ। তো এই যে বারবার খরচ, এটা হবে না, এটা একবারেই হয়ে যাচ্ছে, একবার আমার 3টে ভোট হয়ে যাচ্ছে। কিন্তু এই বিলটা পাস হচ্ছে না, একটা জায়গাতেই আটকে আছে, সেটা হচ্ছে যে যদি কোনো রাজ্য সরকার বিধানসভা ভেঙে দেন, তাহলে সেক্ষেত্রে কি আবার নতুন করে আমাদের গোটা ভারতবর্ষে ভোট হবে নাকি কি হবে না সেই রাজ্যটা, তাহলে সেইটা হতে তো সেই আবার আমাদের একই নিয়মে চলে আসছে, আবার রিদিম চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো ওই জায়গাটাতেই আটকে আছে, না হলে এই বিলটা পাস হয়ে গেলে আমাদের সমস্ত ভোট একসাথে হবে। এবং কথা হয়েছিল যে 2029 সালে হয়তো গোটা ভারতবর্ষের একসাথে নির্বাচন হবে, কিন্তু 29 সালে হলে 26, এদের দিকে 3 বছর, যে সরকারি গঠন করুক সে কি 3 বছর সরকারে নেবে, বাকি 2 বছর কি চুপচাপ থাকবে? সেটা তো করবে না। তো যাই হোক, বিভিন্ন রাজ্য রয়েছে, মতামত রয়েছে, তো দেখা যাক। তো সেই সময় 1952-তে থেকে 62 পর্যন্ত আমাদের ভারতবর্ষে এই রিদিমে ভোট হতো, ওয়ান নেশন ওয়ান ভোট। তো এটা এখনো চলছে। তো আমার আজকের টপিকটা যেটা ছিল 1952 সালে প্রথম পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে এবং প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, এবং তার সাথে বিধানচন্দ্র রায়ের পরবর্তীতে কে ছিলেন, খুব সম্ভবত সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন। এবং বর্তমানে যে লোকসভার ইলেকশনটা হয়, সরি বিধানসভা ইলেকশন হবে, বা 2026 অ্যাসেম্বলি ইলেকশন কততম? দু 2026 অ্যাসেম্বলি ইলেকশন কততম হচ্ছে? এটা হচ্ছে 17তম, 17। ঠিক আছে, এবং এই নিয়ে এই বছর যদি আবারও মমতা ব্যানার্জির সরকার গঠন হয়, তাহলে মমতা ব্যানার্জি এই নিয়ে কতবার মুখ্যমন্ত্রী হচ্ছেন? 3বার। 2011 থেকে 15 একবার, 15 থেকে 21,
2011 থেকে হচ্ছে 16 হয়েছিল, 16 থেকে 21, 21 থেকে 26, 3বার হয়ে গেছে না অলরেডি, এই নিয়ে চতুর্থবার। ঠিক আছে, তো এই বছরের ইলেকশন হচ্ছে 17তম বিধানসভার ইলেকশন। ঠিক আছে, এবং বিধানসভার ইলেকশনে আমাদের দুটো ডেট রয়েছে, কবে কবে, দুদিন ভোট হবে এবং দু দফায় ভোট হবে, সেটা হচ্ছে 23 এবং 29 এপ্রিল। ঠিক আছে, তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতেও পারে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, ধরো এসএসসি তে দিতে পারে, বিধানসভা নির্বাচন কত দফায় হয়েছিল, সেটা হচ্ছে দু দফায়, একটা হচ্ছে 23 এবং 29। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার নেক্সট টপিক হচ্ছে ইলেকশন, চিফ ইলেকশন কমিশনার কে বর্তমানে? চিফ ইলেকশন কমিশনার কে? এবং এইটা আমরা সবাই জানি, আজকে ভিডিওটা যারা যারা দেখছো তারা সবাই জানো বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে, কারণ নামটা বহুবার শুনেছো। তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার। প্রশ্ন এটা দেবেন না, প্রশ্ন দেবে জ্ঞানেশ কুমার কততম চিফ ইলেকশন কমিশনার? তিনি হচ্ছেন 26, 26তম চিফ ইলেকশন কমিশনার। প্রশ্ন আরো একটু ঘুরিয়ে দিতে পারে, ইনি 2025 সালে রিক্রুট মানে অ্যাপয়েন্টেড হয়েছেন। তো ধরো তোমাকে দিয়ে দিল যে 2025 সালের, আমার মাসটা ঠিক মনে পড়ছে না, ওই মাসে কে ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিলে ঘাবড়ে যাও না, জ্ঞানেশ কুমার হয়েছেন। ঠিক আছে, 26তম মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, চিফ ইলেকশন কমিশনার কে কে অ্যাপয়েন্টেড করেন? অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমার ইলেকশন, ওয়ান ভোট ওয়ান নেশন, এসআইআর সব সম্পর্কে কিন্তু আমি ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলে দিলাম। আরো একটু বাকি আছে, এবার আমি আসবো যে পশ্চিমবঙ্গে বা বিভিন্ন রাজ্যে বিধানসভার গঠন হলে সরকার কে গঠন করেন, তাই তো? মেজরিটি, যে মেজরিটি পাবে, তো সরকার যে গঠন করবেন বা চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার যিনি হবেন, মানে এবার ধরো যে দল গঠন হয়েছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই একটা বা এক্স দল গঠন হয়েছে, সেই এক্স দল মেজরিটি পেয়েছে, সে সরকার গঠন করেছে। এবার সরকার গঠন করার পর সে মুখ্যমন্ত্রী কি হবে, সেই দল সেটা ঠিক করে দিয়েছে যে আমাদের যে দলের নেতা বা নেত্রী যিনি থাকবেন তাকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিলাম। ঠিক আছে, তাকে মেনে নিল। তো এবার চিফ চিফ মিনিস্টারকে কে অ্যাপয়েন্টেড করে? অ্যাপয়েন্টেড বা তাকে শপথ বাক্য কে পাঠ করান? অ্যাপয়েন্টেড করবেন হচ্ছে সেই রাজ্যের রাজ্যপাল, গভর্নর। এই প্রসঙ্গে আমার আরো একটি প্রশ্ন, অ্যাট প্রেজেন্ট গভর্নর কে? পশ্চিমবঙ্গে বর্তমানে গভর্নর কে রয়েছেন? রবীন্দ্রনাথ রবি, RN রবি। ঠিক আছে, RN রবি হচ্ছেন বর্তমানে গভর্নর, তবে তিনি অ্যাক্টিং, তিনি বর্তমানে তামিলনাড়ুরও গভর্নর রয়েছেন। ঠিক আছে, এবং যে ক্যাবিনেট মিনিস্ট্রি বা মন্ত্রী পরিষদ, রাজ্যের মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ কে গঠন করেন? সেই মন্ত্রী পরিষদ হচ্ছেন চিফ মিনিস্টারের পরামর্শে বা মুখ্যমন্ত্রীর পরামর্শে গভর্নর তাদেরকে অ্যাপয়েন্টেড করবেন। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল নিয়োগ করবেন। ক্লিয়ার? বোঝা গেল? মন্ত্রী পরিষদ গঠন করবেন, মুখ্যমন্ত্রী পরামর্শে রাজ্যপাল নিয়োগ করবেন। ক্লিয়ার? তো এবার এটা তো গেল, আর তার সাথে সাথে বিধানসভার যে স্পিকার তাকে কে নিয়োগ করেন? স্পিকারকেও শপথ বাক্য পাঠ করানো হচ্ছে গভর্নর। ঠিক আছে, এবং স্পিকারকে বিধানসভা যে সদস্য তারা নির্বাচন করবেন। যেমন আমাদের লোকসভার স্পিকারের ক্ষেত্রে লোকসভা সদস্যরা নির্বাচন করে, বিধানসভা, আমাদের লোকসভা আর বিধানসভার জিনিসটা একই।
লোকসভার ক্ষেত্রেও প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, এবং মন্ত্রী পরিষদকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করেন। ক্লিয়ার? তো এই গেল আমাদের ছোট্ট একটু ইনফরমেশন ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে, এর ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ আমি বলিনি, ভবিষ্যৎ হ্যাঁ একটা কথা বলেছে যে এই যে গভর্নর নিয়োগ করবেন, কে বা কাকে নিয়োগ করবেন সেটা আমি বলে দিয়েছি। এটা অবশ্যই তোমরা অনেকেই জানো, বাট যারা জানো না তারা অবশ্যই নোট ডাউন করে রাখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখেছো অবশ্যই শেয়ার করবে। প্রচুর শেয়ার চাই, প্রচুর 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 শেয়ার চাই। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর যারা যারা সত্যি করে চাকরি পেতে চাও, সরকারি চাকরি, তাহলে আমি বলবো অবশ্যই সিরিয়াসলি পড়াশোনা করো। সিরিয়াসলি পড়াশোনার জন্য চলে আসতে হবে ব্লেজিং একাডেমির আমাদের অফলাইন সেন্টার হৃদয়পুর। হৃদয়পুর চেনো? যদি না চেনো দেখো আমি বলে দিচ্ছি, নোট ডাউন করো। দমদম টু বারাসত লাইন যেটা রয়েছে সেই দিকে ট্রেন চেঞ্জ করে তোমাকে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশনের ঠিক পরে, স্টেশন হৃদয়পুর। মধ্যমগ্রাম এবং বারাসতের মধ্যবর্তী। ওইদিকে বারাসত থেকে বনগা বারাসত লাইনের যারা আসছো দমদম দিকে, তাহলে বারাসতের পরে, এদিকে মধ্যমগ্রামের আগে। আর যদি দমদম থেকে বারাসতের দিকে যাও তাহলে মধ্যমগ্রামের পরের স্টেশন হচ্ছে হৃদয়পুর। এবং স্টেশন থেকে নেমে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। চলে এসো, সেন্টারে এসো, কথা বলো, ডিটেলস জেনে নাও, ভালোভাবে সিরিয়াসলি ভাবে পড়াশোনা করো। আমি বলছি জোর লাগাও, চলে যাও নকরি লেকার। ঠিক আছে, তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।